লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আজকের কন্টেন্ট ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 6 চলতড়িৎ। চলতড়িতের আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আজকে আমাদের ক্লাস শুরু হবে। আগের দিন আমরা শেষ করেছিলাম রোধ রোধাঙ্ক সম্পর্কে জেনেছিলাম, মানে রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। একবার রিক্যাপ করে নিই ব্যাপারটা। রোধ কার কার ওপর নির্ভর করে, দিয়ে দেখেছিলাম রোধ উষ্ণতার ওপর নির্ভর করে, দিয়ে দেখেছিলাম যে পরিবাহীর ক্ষেত্রে কি হয়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, রোধের উষ্ণতা গুণাঙ্কের মান পরিবাহীর জন্য ধনাত্মক, অর্ধপরিবাহীর জন্য ঋণাত্মক। তারপরে দেখেছিলাম রোধ শেপ সাইজের ওপর নির্ভর করে, আর যখনই শেপ সাইজের পিছনের ফিজিক্সটা পড়েছিলাম আমরা সেখান থেকে একটা নতুন টার্ম পেয়েছিলাম যার নাম হচ্ছে রোধাঙ্ক। দিয়ে রোধাঙ্কের একক দেখেছিলাম, সংজ্ঞা দেখেছিলাম, মাত্রা দেখেছিলাম, তারপর সরু তার মোটা তার, কার রোধ বেশি কার রোধ কম, কার রোধাঙ্ক বেশি কার রোধাঙ্ক কম, এই জায়গায় আমরা আমাদের ক্লাসকে শেষ করেছিলাম। আজকে আমরা করব ঠিক তারপর থেকে, মানে রোধ রোধাঙ্কের অঙ্ক সলভ করব, মানে যেখানে রোধ আর রোধাঙ্ক নিয়ে বেশ কিছু অঙ্ক থাকবে। আমরা 4-5টা অঙ্ক করব, 4-5টা ডিফারেন্ট টাইপের অঙ্ক করব, যাতে করে এখান থেকে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে সেই টাইপগুলো যেন আমরা জেনে যাই। ঠিক আছে, চলো তাহলে আগের দিন একবার আমরা দেখে নিই কি পড়েছিলাম। একবার দেখে নিই, ওটা তো লাগবে আমাদের, একবার দেখে নিই। আমরা দেখেছিলাম যে কোনো ধরো একটা তার আছে কারেন্টের, একটা পরিবাহী কারেন্টের তার আছে। এই কারেন্টের তারটার যদি দৈর্ঘ্য হয় এল, যদি তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় এ, আচ্ছা যদি তারটার রোধ হয় আর, আর যদি এই তারটা যে মেটেরিয়ালের তৈরি, সেটা তামা হোক, নিকেল হোক, লোহা হোক, যে মেটেরিয়ালের তৈরি সেই মেটেরিয়ালটার যদি রোধাঙ্ক হয় রো, তাহলে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম যে রোধ আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। হ্যাঁ না, যেখানে আরটা কি ছিল, আরটা ছিল রোধ, রোটা ছিল রোধাঙ্ক, এটা ছিল রোধ, রোটা হচ্ছে রোধাঙ্ক, এলটা দৈর্ঘ্য, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার মানে একটা এল দৈর্ঘ্য, একটা এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলওয়ালা কোনো একটা তারের রোধাঙ্ক যদি রো হয়, তাহলে তারটার রোধ হয় রো এল বাই এ। এখানে আমরা শেষ করেছিলাম, মানে এই জায়গাটা আমরা আগের দিন দেখেছিলাম, ঠিক তো? তো আমরা এই টপিকের ওপর বেস করে বেশ কিছু অঙ্ক সলভ করব, আর শেষে যে অঙ্কটা সলভ করবো না, যেটা হচ্ছে স্ট্রেচিং প্রবলেম যেটাকে বলা হয়, মানে ধরো কোনো একটা তারকে টেনে এন গুণ বাড়িয়ে দেওয়া হলো, এরকম টাইপের 2 গুণ 3 গুণ 4 গুণ বাড়িয়ে দেওয়া হলো, এই ধরনের প্রশ্ন কিন্তু আসার চান্স খুব বেশি। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আমরা এই ফর্মুলা পেয়েছিলাম, এই ফর্মুলার উপর বেস করে অঙ্ক সলভ করব। দেখো প্রথম অঙ্ক লেখাই আছে, একটি তারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, আচ্ছা ব্যাসার্ধ 1 মিলিমিটার এবং রোধাঙ্ক হচ্ছে 3.14 ইন্টু 10⁻⁻⁴ ওহম মিটার, দিয়ে বলেছে তারটির রোধ কত। তাহলে আগে আমাদের কি কি ইনফরমেশন আছে দাদা, আগে সেগুলোকে খাতার ডান দিকে লিখে নাও, তবে অঙ্ক করতে পারবো, মানে তবে আমাদের অঙ্কটা কি হবে, সুবিধা হবে। তাহলে চলো আগে কি কি আছে লিখে নিই। বলছে একটি তারের দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে একবার ছবিটাকে প্লট করো, দেখো কি আসছে। এই ধরো একটা তার আছে, এই একটা ধরো কারেন্টের তার আছে। এত বড় কারেন্টের তার হয় নাকি, হয়, একটু বড় করে এঁকেছি তারটাকে বোঝার সুবিধার জন্য, এই আর কি। এই একটা কারেন্টের তার আছে, এই তারটার দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য মানে এল, এই যে এখান থেকে দূরত্ব এল, এল এর মান আমাকে বলে দিয়েছে কত, 100 সেন্টিমিটার। আর কি বলেছে, তারটার ব্যাসার্ধ। এই রে, তারটার ব্যাসার্ধ মানে কি, তারটার ব্যাসার্ধ মানে হচ্ছে তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাসার্ধ। দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাসার্ধ মানে কি, কারেন্টের তার দেখতে তো এরকম টাইপেরই হবে। এবার দেখো এই তারটার, এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। এই প্রস্থচ্ছেদটা কেমন দেখতে, বৃত্তের মতো। এই বৃত্তটার একটা ব্যাসার্ধ আছে, তো সেই ব্যাসার্ধটা বলে দিচ্ছে কত, 1 মিলিমিটার। মানে এই যে তারটা আছে, তারটার ব্যাসার্ধ বলতে দেখো এইটাকে বলা হচ্ছে, এইটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে মানে নিশ্চয়ই তার একটা তল আছে, তলটা দেখতে বৃত্তের মতো। এই বৃত্তটার যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মান বলে দেওয়া হচ্ছে 1 মিলিমিটার। কি বললাম বুঝতে পারছো? আর কি বলে দিয়েছে, এই যে তারটা আছে তারটার রোধাঙ্ক, মানে তারটা যে মেটেরিয়ালের তৈরি তার রোধাঙ্ক হচ্ছে 3.14 ইন্টু 10⁻⁻⁴ ওহম মিটার। আমাকে এই ইনফরমেশন দেওয়া আছে, আমাকে বার করতে হবে এই তারটার রোধ কত। বুঝলে দাদা, এই তারটার আমাকে রোধ বার করতে হবে। ঠিক, চলো তো দেখতেই পাচ্ছ কি বলে দেওয়া আছে, আর রো বলে দেওয়া আছে, এল বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে, ব্যাসার্ধ বলে দেওয়া আছে। ঠিক আছে, তো আমাকে বার করতে হবে তারটার রোধাঙ্ক। তাহলে ফর্মুলা কি জানি, বলো বলো বলো, ফর্মুলা কি জানি। রোধাঙ্কের সাথে রোধের কি সম্পর্ক, আমরা জানি কি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। ঠিক, এবার চলে এসো একে একে মান বসাই। তাহলে আর ইজ ইকুয়াল টু, আচ্ছা একটা কথা দেখো, রো এর মান আমার কাছে দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো দেওয়া নেই। একদমই তাই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো দেওয়া নেই,
তার পরিবর্তে দেওয়া আছে ব্যাসার্ধ। কিন্তু আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা জেনে যাই তাহলে সেই বৃত্তটার এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বার করতে পারবো না? অবশ্যই পারবো। সেই ছেলেবেলায় পড়েছিলাম ম্যাথামেটিক্সে যে এই যে বৃত্তটা, আরে বাবা ব্যাসার্ধ হচ্ছে আর ক্ষেত্রফল মানে কি? এই তলটার ক্ষেত্রফল। তাহলে এই তলটার ক্ষেত্রফল মানে কি? এই তলটার ক্ষেত্রফল কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা হয়? এ। তাহলে এটা দেখতে কার মতো? বৃত্তের মতো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা কি? পাই আর স্কয়ার। ব্যাসার্ধ বলে দিয়েছে, ক্ষেত্রফল আমি বার করে নেবো, আমি তো অঙ্ক জানি। বুঝতে পারছো? তারটার দৈর্ঘ্য বলা আছে, বেশ বসিয়ে দেবো। রো বলে দেওয়া আছে, বসিয়ে দেবো। কিন্তু এই যে এ মানে তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা তো বলে দেওয়া নেই। কিন্তু কোনটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল? তারের এই যে তলটা, এই তলটার ক্ষেত্রফলকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে। এই তলটা কার মতো দেখতে? বৃত্তের মতো দেখতে। বৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া আছে 1 মিলিমিটার। তাহলে ক্ষেত্রফল বার করতে পারবো। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। হাই না একদম। তাহলে বার করে নাও এর মানটা। তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। আর মানে কি? 1 মিলিমিটার তার স্কোয়ার। এবার মিলিমিটারের মানটা তুমি মিটারে নিয়ে যাও। কেন মিটারে নিয়ে যেতে হবে? কারণ দেখো এখানে রো এর মানটা ওহম মিটারে আছে, এসআই পদ্ধতিতে আছে। তাহলে আমাকে কি করতে হবে? এই 1 মিলিমিটারকেও মিটারে নিয়ে যেতে হবে। তাহলে 1 মিলিমিটার সমান কত মিটার? বলো বলো বলো। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে একের গায়ে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে। 1 2 3, তার মাথায় চাপলো স্কোয়ার। পাই আর স্কোয়ার। তাহলে আর এর মান 1 মিলিমিটার। তাহলে 1/1000 মিটার, তার মাথায় স্কোয়ার চাপিয়ে দিলাম। জাস্ট এটা যেমন আছে সেরকম রেখে দাও। ঠিক? তাহলে এবার মান টান বসিয়ে দাও। তাহলে রো এর মান কত বসিয়েছে? রো এর মান হচ্ছে 3.14 ইন্টু 10⁻⁻4 ইন্টু এল এর মান কত? এল মানে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মান কত বলেছে? 100 সেন্টিমিটার। আচ্ছা, এটাও তো সেন্টিমিটারে আছে, তাহলে এটাকেও মিটারে নিয়ে যেতে হবে। তাহলে 100 সেন্টিমিটার মানে কত মিটার? কত গো? তাহলে 100 ডিভাইডেড বাই কত? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে 2 ঘর। তাহলে একের গায়ে 2টো শূন্য দিয়ে ভাগ। ঠিক? এল এর মানটা কি করলাম? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার মানে কত মিটার? 1 মিটার। তাহলে ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই এর মান কত? এর মান হচ্ছে পাই ইন্টু 1/1000 তার স্কোয়ার। ক্ষেত্রফলের জায়গায় মান বসিয়ে দিলাম। তাহলে আর ইজ ইকুয়াল টু দাদা আসছে কত? একটু লিখি এটা, 3.14 ইন্টু 10⁻⁻4 ইন্টু 100/100 মানে 1 হয়ে গেল, ডিভাইডেড বাই। আচ্ছা, পায়ের মান কত বলো তো? পায়ের মান হচ্ছে 22/7। ঠিক তো? এই যে পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7, জানি আমরা। আর 22/7টাকে অ্যাপ্রক্সিমেটলি 3.14 লেখা যায়। অ্যাপ্রক্সিমেটলি 3.14 লেখা যায়। তাহলে পায়ের জায়গায় মান বসিয়ে দিলাম 3.14 ইন্টু, একটু দেখবে এটা, হ্যাঁ, 1/1000 তার স্কোয়ার মানে কি? 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 1000 ইন্টু 1000। ক্যালকুলেশন করবে না, ওই কাটকুট করে দেবে না। ঠিক? সহজেই দেখো আনসার হয়ে যাবে। এই 3.14 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত? আর ইজ ইকুয়াল টু, দেখো ওপরে কত আছে? 10⁻⁻4 আছে ইন্টু, দেখো নিচে এই যে 100 ইন্টু 100 মানে কত লিখতে পারি? আচ্ছা চলো লিখিয়ে দরকার হলে একটা লাইন। তাহলে ডিভাইডেড বাই 1/1000 ইন্টু 1000 মানে কত লেখা যাবে? 10⁻, কতগুলো শূন্য আছে? 1 2 3 4 5 6, তাহলে 10⁻6, 1/10⁻6 লেখা যাবে তো? এবার দেখো এটাকে এক লাইনে লিখছি, 10⁻⁻4 ইন্টু 10⁻6 নিচে আছে, উপরে গেলে হয়ে যাবে কত? 10⁻6। তাহলে ক্যালকুলেশন করো। তাহলে দেখো আর এর মান আসছে 10⁻4 10⁻6। তাহলে পাওয়ারের গুণের সময় কি হয়? পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে আসছে কত? 10 স্কোয়ার। আর 10 স্কোয়ার মানে আমরা জানি 100 ওহম। তাহলে এই যে তারটা আছে, এই তারটার রোধ কত? তারটার রোধ হচ্ছে 100 ওহম। বুঝতে পারলে? একদম সোজা। কি ছিল? তারটার দৈর্ঘ্য বলে দেওয়া ছিল, তাহলে এল বলে দিয়েছিল, ব্যাসার্ধ বলে দিয়েছিল, আর বলে দিয়েছিল, সেখান থেকে ক্ষেত্রফল বার করে নিলাম। তাহলে ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল কি করে বার করলাম? দেখতে বৃত্তের মতো, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা বসিয়ে দিলাম পাই আর স্কয়ার। আর যেটা করলাম, মিলিমিটারকে মিটারে নিয়ে গেছি, দৈর্ঘ্যর 100 সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেছি, দিয়ে প্রত্যেকটা মান বসিয়ে ক্যালকুলেশন করেছি, আনসার চলে এসেছে। ঠিক? বলো বলো, ঠিক আছে? কোনো অসুবিধা? তাহলে এই একটা টাইপের অঙ্ক হতে পারে যে তোমাকে রোধাঙ্ক বলে দিল, দৈর্ঘ্য বলে দিল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দিল, অথবা ব্যাসার্ধ বলে দিল, সেখান থেকে তোমাকে রোধ বার করতে বললো তারটায়। তাহলে এই যে তারটা আছে, এই তারটার রোধ কত হবে? তারটার রোধ হবে 100 ওহম। বোঝা গেছে? চলো মুছে দিই এটা একদম। নেক্সট অঙ্ক মুছে দিই এটা। নেক্সট অঙ্ক আর লিখছি না, একদম ছবি এঁকে দিচ্ছি তোমার সামনে।
তুমি বুঝে যাবে। লিখলে তুমি তোমার মতো করে ভাষায় লিখে নাও, আমি বলে দিচ্ছি। দেখবে কি আছে, বলছে দুটো তার আছে, একই উপাদানে তৈরি দুটো তার আছে, মানে দুটোই লোহার তার হতে পারে, দুটোই নিকেলের তার হতে পারে। কি বলে দেওয়া আছে, একই উপাদানে তৈরি দুটো তার। তাহলে ধরো এই একটা তার, এটা হচ্ছে আমাদের প্রথম তার, আর এখানে এই একটা তার আছে। ঠিক হ্যাঁ, দুটো তারের দৈর্ঘ্য যে এক সেটা বলে দেওয়া নেই। কি বলে দেওয়া আছে, বলছে এই যে দুটো তার, এটা হচ্ছে ধরো এ তার, এটার নাম দিয়ে দাও বি তার, দুটো তার একই উপাদানে তৈরি। তাহলে এখানে আমাকে ইনফরমেশন কি আছে, দুটো তার একই উপাদানে তৈরি, একই উপাদানে তৈরি, মানে মেটেরিয়াল কিন্তু একই। হ্যাঁ, লোহা হলে লোহা, নিকেল হলে নিকেল, তামা হলে তামা, একই উপাদানে তৈরি, দুটো তার একই উপাদানে তৈরি। কি বলে দেওয়া আছে, বলছে এই দুটো তারের, খুব ভালো করে শুনবে, এই দুটো তারের দৈর্ঘ্য, রোধাঙ্ক এবং ব্যাসার্ধ তিনটেরই অনুপাত 1:3। তাহলে এই দুটো তারেরই কি কি বলে দিয়েছে, দৈর্ঘ্য কমা রোধাঙ্ক, রোধাঙ্ক কমা ব্যাসার্ধ তিনটেরই অনুপাত আমি আমার ভাষায় লিখছি, ঠিক আছে, তিনটেরই অনুপাত কত বলে দিয়েছে, 1:3, এটা বলে দেওয়া আছে। যে দুটো তার আছে, দুটো তার একই উপাদানে তৈরি, আর দুটো তারেরই দৈর্ঘ্য, রোধাঙ্ক, ব্যাসার্ধ তিনটেরই অনুপাত হচ্ছে 1:3, মানে এর দৈর্ঘ্য ইস্টু এর দৈর্ঘ্য 1:3, এর ক্ষেত্র এর ব্যাসার্ধ 1:3, এর রোধাঙ্ক 1:3 দিয়ে কি বলে দেওয়া আছে, বলছে যদি এ যে তারটা আছে, এই তারটার রোধের মান মানে আর এ, এই রোধের মান বলে দিয়েছে 10 ওহম। প্রথম যে তারটা আছে তার রোধের মান হচ্ছে 10 ওহম, তাই তোমাকে বার করতে হবে দ্বিতীয় যে তারটা আছে তার রোধের মান। প্রশ্নটা বুঝতে পারলে, দুটো তার আছে এ বি, একটার মান 10 ওহম, অন্যটার রোধ আমাকে বার করতে হবে। ইনফরমেশন কি আছে, তারটা একই উপাদানে তৈরি, আর কি ইনফরমেশন আছে, তারটা দৈর্ঘ্য, রোধাঙ্ক, ব্যাসার্ধ তিনটেরই অনুপাত হচ্ছে 1:3। এবার তুমি যদি ভাষায় লিখতে চাও লিখতে পারো যে একই উপাদানে তৈরি দুটি তার এ এবং বি, যাদের দৈর্ঘ্য, ব্যাসার্ধ আর রোধাঙ্ক প্রত্যেকটির অনুপাত 1:3, এ তারের রোধ 10 ওহম হলে বি তারের রোধ কত, এইটা প্রশ্ন। ঠিক আছে, ভাষায় লিখলে লিখতে পারো, অথবা ছবি এঁকে প্লট করে নাও, ব্যাপারটা বোঝানি আমাদের দরকার। তো আমাদের বার করতে হবে বি তারের রোধের মান কত। কি করে করব, দেখো খুব ভালো করে শুনবে। প্রথম আমি এ তারের জন্য ভাববো, তাহলে একদম প্রথমে আমরা ভাববো কার জন্য, এ তারের জন্য। তাহলে এ পরিবাহীর জন্য আমরা প্রথমে এ পরিবাহীর জন্য ভাববো, তারপরে বি পরিবাহীর জন্য ভাববো। আমরা ধরে নিলাম এই যে এ পরিবাহীটা আছে, এই এ পরিবাহীর দৈর্ঘ্য কত, এ পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে, ভালো করে শুনবে, এ পরিবাহীটার দৈর্ঘ্য কত, এ পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে ধরো এল, কত এল। আচ্ছা, এ যে পরিবাহীটা আছে তার ব্যাসার্ধ কত, তার ব্যাসার্ধ হচ্ছে, ধরে নিচ্ছে এগুলো সব, ব্যাসার্ধ হচ্ছে আর। এ যে পরিবাহীটা আছে তার রোধাঙ্ক কত, রোধাঙ্কের মান হচ্ছে রো, সরি এভাবে লিখো রোধাঙ্ক রো, এগুলো আমরা ধরে নিলাম। যে ধরি এ যে পরিবাহীটা আছে তার দৈর্ঘ্য এল, ব্যাসার্ধ আর, রোধাঙ্ক রো, বোঝা গেছে। তাহলে দেখো এ পরিবাহীর রোধ আমি কত লিখতে পারি, আর এ সমান কত লিখতে পারি, আর এ পরিবাহীর রোধ আর এ সমান কত লিখতে পারি, ফর্মুলা তো জানি আমরা যে রো এল বাই এ, যদি রোধাঙ্ক রো হয়, দৈর্ঘ্য এল হয়, ব্যাসার্ধ তুমি আর ধরো, তাহলে সেক্ষেত্রে তারটার রোধ কত হয়ে যাবে, আর এ সমান কি লিখতে পারি, রো এল বাই এ, যেখানে এটা কি বলতো, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক কি বললাম বুঝতে পারছো। এবার দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তোমাকে বলে দেওয়া নেই, আমাকে ব্যাসার্ধ বলে দেওয়া আছে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমি একটু চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তো এটাও লিখতে পারি রো এল বাই এ, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা বৃত্তের মতো দেখতে, মানে যে কোনো তারের প্রস্থচ্ছেদ যা বৃত্তের মতো দেখতে হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কত হয়, পাই আর স্কোয়ার, লিখতে পারি একদম। এটা সমীকরণ দিয়ে দিলাম, 1 নম্বর সমীকরণ। কেন চেঞ্জ করলাম, কারণ আমাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দেয়নি, আমাকে ব্যাসার্ধ বলে দিয়েছে, তো পাই আর স্কোয়ার লিখলাম। হ্যাঁ না বলতে হবে, ঠিক তো,
একদমই তাই, যে এ পরিবাহীর দৈর্ঘ্য যদি এল হয়, ব্যাসার্ধ যদি আর হয়, রোধাঙ্ক যদি রো হয়, তাহলে এ পরিবাহীর রোধ আর এ সমান রো এল বাই পাই আর স্কোয়ার। এর জায়গায় পাই আর স্কোয়ার লিখলাম, হয়ে গেল প্রথম তারের গল্প। এবার চলে এসো বি তারের জন্য। একদম তুমি একদম ক্যালকুলেশন কিছু করবে না, ক্যালকুলেশন হবে শেষে, কাট কুট যা কিছু হবে সব শেষে। বি তারের, চলো বি তারের দৈর্ঘ্য কত হবে বলো এবার। আমাকে বলে দিয়েছে যে দৈর্ঘ্যের অনুপাত 1:3 বলে দেওয়া আছে, তাহলে যদি এ তারের দৈর্ঘ্য এল হয় তাহলে বি তারের দৈর্ঘ্য কত হবে, 3L হবে। তাই তো লিখি আমরা, যদি দেখি যে 1:3 আছে তাহলে একটা এক্স হলে অন্যটা কত হয়, 3x। তেমনই যদি এর আর এর দৈর্ঘ্যের অনুপাত কত, 1:3, তাহলে একটা যদি এল হয় অন্যটা কত হবে, 3L। তাহলে বি তারের দৈর্ঘ্য কত, 3L। চলো ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হবে 3R। আচ্ছা রোধাঙ্ক হবে কত, রোধাঙ্ক হবে 3ρ। কেন 3ρ বুঝতে পারছো তো, কারণ হচ্ছে তিনটেরই অনুপাত আমাকে 1:3 বলে দিয়েছে। তাহলে এর যদি এল হয় 3L, আর হলে 3R, রো হলে 3ρ। তাহলে আমাকে বলো যে বি তারের রোধ কত হবে, তাহলে বি তারের রোধ আর বি সমান কি লিখতে পারি, রো এল বাই এ। তাহলে রো এর জায়গায় বি তারের রোধাঙ্ক বসবো, তাহলে বি তারের রোধাঙ্ক কত, বি তারের রোধাঙ্ক 3ρ ইন্টু বি তারের দৈর্ঘ্য, বি তারের দৈর্ঘ্য কত 3L, ডিভাইডেড বাই কি বসাবো, একবার ধরো আমি ক্ষেত্রফল না বসিয়ে, যেহেতু আমাকে ব্যাসার্ধ বলে দিয়েছে একবারে ব্যাসার্ধ দিয়ে ফর্মুলাটা লিখছি, তাহলে পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে ব্যাসার্ধ কত 3R, তার মাথায় চাপলো স্কোয়ার। এটা চাপলো ক নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ। একবার দেখো ভালো করে কি করলাম, আমরা কি জানি রোধ সমান রো এল বাই এ, রোধাঙ্ক দৈর্ঘ্য বাই ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফলের ইনফরমেশন দেওয়া নেই, তো ক্ষেত্রফলকে চেঞ্জ করে পাই আর স্কোয়ার লিখলাম, কারণ দেখতে বৃত্তের মতো, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তার মানে দৈর্ঘ্য এল, ব্যাসার্ধ আর, রোধাঙ্ক রো, তাহলে রোধাঙ্ক ইন্টু দৈর্ঘ্য বাই ব্যাসার্ধের স্কোয়ার, যেটা লিখলাম এ তারের জন্য। বি তারের জন্য কি হবে, বি তারের জন্য রোধাঙ্ক তার রো লিখবো না, কারণ বি তারের রোধাঙ্ক হচ্ছে 3ρ, তাহলে রোধাঙ্ক লিখলাম 3ρ। বি তারের দৈর্ঘ্য হচ্ছে 3L, তাহলে লিখলাম 3L। বি তারের ব্যাসার্ধ হচ্ছে 3R, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার না লিখে তার ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে 3R স্কোয়ার। হ্যাঁ না বলতে হবে। চলো তাহলে আমরা দেখো দুটো সমীকরণ তৈরি করে ফেলেছি। এবার দেখো কার মান বার করতে হবে, তোমাকে বার করতে হবে আরবি এর মান। তাহলে এই আরবি কে আর এ দিয়ে ভাগ করে দাও, মানে 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ডিভাইড করে দাও। সবসময় এই রুলটাই চেষ্টা করবে ফলো করার, এছাড়া অনেক রকম ভাবে করা যায় অঙ্কগুলো, কিন্তু এভাবে একটু ভাবার চেষ্টা করবে। তাহলে আমরা কি করব, 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে দেখো 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ডিভাইড করলে কি লিখতে পারি, আরবি বাই আর এ, আরবি বাই আর এ ইজ ইকুয়াল টু, তারপরে কি লিখতে পারি, দেখো আরবির জায়গায় মানটা বসাচ্ছি প্রথম, তাহলে আরবির জায়গায় মানটা বসালে কত আসছে, 3ρ ইন্টু 3L বাই পাই ইন্টু 9R স্কোয়ার, একবারে স্কোয়ারটা করে দিলাম, 3R তার হোল স্কোয়ার মানে কত, 9R স্কোয়ার। এটা হলো আরবির মান, বাই আর এ আছে, তাহলে এর নিচে আর এ বসবে, আর এর নিচে যখন আর এটা বসবে তখন এই মানটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে উল্টে গেলে একবারে লিখতে পারি আমরা কত, পাই আর স্কোয়ার বাই রো এল। লিখতে পারি না, পারি না? আরে আরবি বাই আর এ করলাম, তাহলে আরবির মানটা লিখলাম, এটা বাই আর এ হতো তো, তার জন্য একবারে বাই না লিখে ইনটু লিখে উল্টে দিয়েছে। ঠিক আছে, চলো এবার দেখো সব কাটকুট হয়ে যাচ্ছে, সব কাটকুট হয়ে যাচ্ছে, কিচ্ছু করে থাকছে না। দেখো এখানে ভালো করে একটু দেখবে, হ্যাঁ রাখো, এই 3 ইন্টু 3 9 বাই 9 কেটে গেল, 3 3 9, নিচে 9 আছে, ক্যান্সেল হয়ে গেল। এ দেখো রো এল আর স্কোয়ার পাই, এই দেখো পাই আর স্কোয়ার রো এল, ক্যান্সেল হয়ে গেল। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমার কিছুই পড়ে রইলো না, রাইট হ্যান্ড সাইডে আমার যেটা পড়ে রইলো সেটা পড়ে রইলো কত, 1, কিছুই নেই তো, তার মানে 1 পড়ে আছে। তাহলে এখানে আরবি সমান হচ্ছে কত, আরবি সমানই হচ্ছে আর এ, ঠিক তো? তার মানে কি আর এর রোধ যা হবে আরবি এর রোধ তাই হবে, তাহলে আরবি এর রোধ হবে কত, তাহলে আর বি সমান হবে কত, আর এর মান কত, এ তারের রোধ কত বলে দিয়েছে 10 ওহম, তাহলে এ তারের রোধ কত এলো 10 ওহম, বি তারের রোধ বি তারের রোধ কত এলো 10 ওহম। কি বললাম বুঝতে পারলে? তাহলে দেখো এরকমই প্রশ্নটা, যে এ বি দুটো তার আছে, দুটো তারেরই যদি দৈর্ঘ্য, রোধাঙ্ক, ব্যাসার্ধ তিনটেরই অনুপাত 1:3 হয়, দিয়ে একটা তারের রোধ যদি হয় 10 ওহম, তাহলে অন্যটার রোধ কত আসবে, 10 ওহমই আসবে। কি করে বললাম, শেষকালে দেখো দেখতে পেলাম আরবি সমানই আর এ, তাহলে আর এর মান যা হবে আরবির মান তাই হবে, আর এর মান 10 ওহম, তাহলে আরবি এর মানও কত হবে 10 ওহম। বোঝা গেছে? এই একটা টাইপের প্রশ্ন হতে পারে যেখানে তোমাকে অনুপাত বলে দিতে পারে, যে অনুপাত দিয়ে অঙ্কটা সলভ করতে দিতে পারে। চলো বোঝা গেছে? সেকেন্ড প্রশ্ন, 3 নম্বরের দিকে এগোবো। একবার দেখো
অল ওকে, একদম অল ওকে। তারপর মুছে দিই। এটা প্রশ্নটা লেখো, খুব ভালো লাগবে। এটা এটা ছবি এঁকে দেখাচ্ছে, এটা লিখো প্রশ্নটা। লিখো, একটি তারকে কেটে সমান দু টুকরো করা হলো। একটি তারকে কেটে সমান দু টুকরো করা হলো। কেটে দু টুকরো করা হয়েছে, হ্যাঁ খেয়াল রাখবে। একটি তারকে কেটে কি হয়েছে, দু টুকরো করা হয়েছে। দিয়ে বলছে বড় তারটির রোধ 20 ওহম হলে প্রতিটি টুকরোর রোধ কত হবে। প্রশ্নটা হচ্ছে এইটা। একটি তারকে কেটে, লিখো ভাষাটা লেখো, আমি বলছি ভাষাটা আমি লিখছি না, আমি ছবি আঁকবো একবারে। একটি তারকে কেটে সমান দু টুকরো করা হলো। বড় তারটির রোধ 20 ওহম হলে প্রতিটি টুকরোর রোধ কত। ঠিক, চলো কি বলতে চেয়েছে ভালো করে দেখবে। বলছে এটা তার আছে, 3 নাম্বার প্রশ্ন, ভালো করে দেখবে। হ্যাঁ, এটা তার আছে, এই তারটা আছে, এই তারটার রোধ আমাকে বলে দিয়েছে। এই তারটার রোধ আমাকে বলে দিয়েছে কি, কত বললাম, 20 ওহম। এই তারটার রোধ হচ্ছে 20 ওহম। ঠিক, প্রশ্নটা বলছে যে এই তারটাকে কেটে, এই তারটাকে কেটেছি আমি একদম পুরো মাঝখান বরাবর সমানভাবে একদম কেটেছি, কেটে সমান দুটো টুকরো করেছি। তাহলে এই তারটাকে কেটে আমরা কি করেছি, দুটো টুকরো করেছি। এই একটা টুকরো ধরে নাও, এই একটা টুকরো ধরে নাও। ঠিক, তাহলে সমান দু টুকরো করেছি। দিয়ে তোমাকে বলছে তাহলে এই প্রতিটা টুকরোর রোধ কত হবে। এর পুরোটা তো রোধ ছিল 20 ওহম, তাহলে এর রোধ কত হবে বা এর রোধ কত হবে, দুজনাকারই রোধ তো সমান হবে। তাহলে এর রোধ বা এর রোধ কত হবে। তাহলে আমরা ভাববো কি করে এই অঙ্কটা। ঠিক, কি করে ভাববো অঙ্কটা, কি করে ভাববো দেখো এদিকে। এই অঙ্কটা কিভাবে করবো, প্রথমত এটাকে যদি এমসিকিউতে আসে তাহলে এমসিকিউতে একরকম ভাবে ভাবতে হবে। আর যদি আমাকে এটা 2 নম্বরের একটা প্রশ্নতে দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে শুধু আনসার তো লিখলে হবে না, সেক্ষেত্রে আমাকে একটু কষে দেখাতে হবে। তাহলে দু রকম ভাবেই আমরা ভাববো। তাহলে প্রথম দেখে নিই ফর এমসিকিউ আমরা কিভাবে ভাববো। এভাবে চলে এসো ফর এমসিকিউ। যদি এই প্রশ্নটা এমসিকিউতে দেয় তাহলে আমরা এমসিকিউতে কিভাবে ভাববো, সেক্ষেত্রে তো আমাদের আর কোয়েশ্চেনটা সলভ করতে হবে না। দেখো ভালো করে, খুব ভালো করে শুনবে। হ্যাঁ, এই তারটাকে কেটে সমান দু টুকরো করা হয়েছে, তাই তো। তাহলে এই তারটার রোধাঙ্ক যদি রো হয়, এই তারটার রোধাঙ্ক যদি রো হয়, তাহলে এই টুকরোটারও রোধাঙ্ক কি হবে, রো হবে। এই টুকরোটারও রোধাঙ্ক কত হবে, রো হবে। কেন বলো তো, কারণ রোধাঙ্ক তো উপাদানের উপর নির্ভর করে। এবার একটা লোহার তারকে কেটে দিলে তারটা তো তামার হয়ে যাবে না বা সোনার হয়ে যাবে না, লোহার তার লোহারই থাকবে। তার মানে উপাদানটা তো একই থাকবে, আর উপাদান যদি একই থাকে তাহলে রোধাঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই তারটাকে যদি আমি কেটে দু টুকরোও করি তাহলে এর রোধাঙ্ক রো হলে এই প্রতিটা টুকরোর রোধাঙ্ক কত হবে, রোই হবে। তাহলে রো এর মানটা একই থাকছে। আচ্ছা, এই তারটার ধরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। এবার যদি আমি তারটাকে কেটে সমান দু টুকরো করি তাহলে এই টুকরোটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, এই থাকবে। এই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, এই থাকবে। ঠিক তো নাকি, হ্যাঁ না বলতে হবে, একদম হ্যাঁ না বলতে হবে। তাহলে এই তারটার রো এর মান একই থাকবে, ক্ষেত্রফলের মানটাও একই থাকবে। কেন ক্ষেত্রফল একই থাকবে, কারণ তো ভাই আমি কেটে দু টুকরো করেছি, কেটেছি মাঝখান বরাবর। তাহলে কেটে দু টুকরো করেছি মানে তারটার যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আগে এ থাকে তাহলে পরেও কি থাকবে, এই থাকবে, কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ কোনটা হবে, চেঞ্জ হবে এইটা। যদি আমি ধরে নিই এই তারটার দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্য কত, এল, তাহলে যেহেতু কেটে দু টুকরো করেছি তাহলে এই তারটার দৈর্ঘ্য কত হয়ে যাবে, এই তারটার দৈর্ঘ্য হয়ে যাবে L/2, এই তারটার দৈর্ঘ্য হয়ে যাবে কত, L/2। তবে দৈর্ঘ্যটা শুধুমাত্র হাফ হয়ে গেছে। একটু ভালো করে দেখো, উপাদান একই আছে তাহলে রোধাঙ্ক একই আছে। আচ্ছা, উপাদান একই আছে মানে রোধাঙ্ক এক আছে। আচ্ছা, যেহেতু তারটাকে কেটে দু টুকরো করা হয়েছে তার জন্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ থাকলে এখানেও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই থাকবে। যেহেতু সমান দু টুকরো করা হয়েছে তার জন্য দৈর্ঘ্যটা এল ছিল, এখানে হাফ হাফ হয়ে গেছে, তাহলে এটা L/2, এটা L/2। হ্যাঁ না না বলো। তার মানে এবার ব্যাপারটা একটু ভাবো, এমসিকিউ সলভ করার জন্য বলছি কিন্তু, হ্যাঁ, যে রোধাঙ্কের কোনো পরিবর্তন হয়নি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলেরও কোনো পরিবর্তন হয়নি। তাহলে পরিবর্তন কার হয়েছে, পরিবর্তন হয়েছে দাদা শুধুমাত্র দৈর্ঘ্যের। দৈর্ঘ্যের সঙ্গে রোধের সম্পর্ক কি ভাবো, দৈর্ঘ্যের সঙ্গে রোধের সম্পর্ক কি, আর ইজ প্রপোর্শনাল টু এল। হ্যাঁ না না, একদমই তাই, যে দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধ কমবে। হ্যাঁ না বলতে হবে, একদম। তার মানে দেখো আমি দৈর্ঘ্যটাকে এখানে কি করেছি, কেটে দু টুকরো করেছি, মানে কি দৈর্ঘ্যটা কি হয়ে গেছে, হাফ হয়ে গেছে। তাহলে দৈর্ঘ্যটাকে আমি হাফ করে দিয়েছি, দৈর্ঘ্যটাকে আমি কি করে দিয়েছি, হাফ করে দিয়েছি। তাহলে দৈর্ঘ্যকে যদি আমি অর্ধেক করে দিই, হাফ করে দিই, তাহলে রোধের মানটাও কত হয়ে যাবে, রোধের মানটাও হাফ হয়ে যাবে। হ্যাঁ না বলতে হবে, কারণ দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে,
দৈর্ঘ্য কমলে রোধ কমবে, দৈর্ঘ্য যদি হাফ করে দিই তাহলে রোধটাও কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। কার হাফ হবে, আগে যা ছিল তার হাফ হবে। তাহলে আগে কত ছিল, আগে ছিল 20 ওহম, তাহলে 20 এর হাফ হবে, তাহলে 20 ইন্টু হাফ, তাহলে 20 ইন্টু হাফ মানে আনসার কত আসছে, 10 ওহম। তার মানে এই প্রতিটা টুকরোর রোধ কত হবে, 10 ওহম 10 ওহম করে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এমসিকিউ দিলে এভাবে ভাববো। কিরকম ভাবে ভাববো, একটা তারকে কেটে সমান 2 টুকরো করা হলো, তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই আছে, আচ্ছা রোধাঙ্ক একই আছে, দৈর্ঘ্যটার পরিবর্তন হয়েছে, হাফ করে দেওয়া হয়েছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যকে দাদা হাফ করলে রোধকে কি করতে হবে, হাফ করতে হবে। তাহলে রোধ আগে 20 ছিল, এখন কত হয়ে যাবে, 20 হাফ, তাহলে 20 হাফ মানে 10। বোঝা গেছে? তাহলে এভাবে আমরা এমসিকিউতে ভাববো। কিন্তু যদি এমসিকিউতে না আসে প্রশ্নটা, যদি আমাদের এসএকিউতে প্রশ্নটা আসে, মানে ধরো 2 নম্বরের প্রশ্ন এলো, এটা কি 3 নাম্বারে আসবে না, হয়তো 2 নম্বরে এই প্রশ্নটা এলো, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, সেক্ষেত্রে সেভাবে লিখলে চলবে না। তাহলে সেক্ষেত্রে ভাবছি ভালো করে দেখো কিভাবে ভাবছি। বড় তার, প্রথম বড় তারটাকে নিয়ে ভাবছি। বড় তারের আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ বড় তারের দৈর্ঘ্য কত, এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। আচ্ছা আর কি ধরে নিচ্ছি, আর রোধাঙ্ক ধরে নিই, হ্যাঁ রোধাঙ্ক কত, রোধাঙ্ক রো। এটা আমরা ধরে নিলাম যে বড় তারটার প্রস্থচ্ছেদের, বড় তারের দৈর্ঘ্য হচ্ছে আর, দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, রোধাঙ্ক রো। তাহলে ভালো করে দেখবে, অতএব বড় তারের রোধ, বড় তারের রোধকে আমি আর দিয়ে লিখছি, আর সমান হবে কত, আর সমান হবে দাদা ফর্মুলা জানি, রো এল বাই এ। ধরে নিয়েছি তো দৈর্ঘ্য এল, রোধাঙ্ক রো, ক্ষেত্রফল এ, তার মানে আর সমান হবে কত, রো এল বাই এ। হয়েছে? এবার যে কোনো একটা টুকরো নিয়ে ভাবো, একটি টুকরো, এবার একটা টুকরোতে চলে এসো, বড় তারের গল্প হয়ে গেল, এবার একটা টুকরোতে চলে এসো। একটি টুকরোর দৈর্ঘ্য কত হবে দাদা, একটি সমান 2 টুকরো করা হয়েছে, তাহলে দৈর্ঘ্যটা যদি আগে এল থাকে, সমান 2 টুকরো করা হয়ে গেছে মানে L/2 হয়ে যাবে। কিন্তু ক্ষেত্রফল কি থাকবে, ক্ষেত্রফল তো একই থাকবে, কারণ সমান 2 টুকরো যদি করা হয় তাহলে ক্ষেত্রফল আগেও যা ছিল এখনো তাই থাকবে। আচ্ছা ঠিক আছে দাদা, রোধাঙ্ক কি হবে, উপাদান তো একই আছে, তারকে কাটলে তো তারের উপাদান চেঞ্জ হয়ে যাবে না। লোহার তারকে কাটলাম, লোহার তার সোনার হয়ে গেল, সোনার তারকে কাটলাম, সোনার তার রূপোর হয়ে গেল, এরকম হতে পারে? এরকম কখনোই হবে না। তাহলে উপাদান একই থাকবে, তাহলে উপাদান একই থাকলে রোধাঙ্কের মানটাও কত থাকবে, রোই থাকবে, কারণ আগে রো থাকলে পরেও রো থাকবে। তাহলে প্রতিটি টুকরোর রোধ কত, বা একটি টুকরোর রোধ কত, একটি টুকরোর রোধ, এটাকে ধরো আমি আর ড্যাশ দিয়ে লিখছি, হ্যাঁ এই মাথায় এই সিম্বলটা মানে আর ড্যাশ, তাহলে আর ড্যাশ, এটাকে আর লিখেছিলাম, এটাকে আর ড্যাশ লিখছি। তাহলে আর ড্যাশ সমান কত হবে, ফর্মুলা কি, রোধাঙ্ক ইন্টু দৈর্ঘ্য বাই ক্ষেত্রফল। তাহলে রোধাঙ্ক তো রোই আছে, দৈর্ঘ্যটা হয়ে গেছে L/2, আর ক্ষেত্রফলটা তো দাদা এই আছে, তাহলে রো L/2 ইন্টু এ। ক নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ। ঠিক, চলো কি করতে হবে, আর ড্যাশের মান বার করতে হবে। তাহলে আর ড্যাশকে আর দিয়ে ভাগ করে দাও, মানে 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ডিভাইড করে দাও। তাহলে 2 নাম্বার ডিভাইডেড বাই 1 নাম্বার, তাহলে কি পাচ্ছি, আর ড্যাশ বাই আর, এখানে লিখি চলো, আর ড্যাশ বাই আর সমান, আর ড্যাশের মানটা লিখো, আর ড্যাশের মানটা কত আসছে, রো ইন্টু, এখানে দেখো L/2 আছে, তাহলে 2টা নিচে লিখতে পারি, তাহলে রো L/2a একবার লিখে দিলাম, মাল্টিপ্লাইড বাই, কেন গুণিতক লিখলাম, এই যে আর যেটা আছে আর এর মানটা তলায় বসবে, তো তলায় না বসে একবারে গুণ করে লিখে উল্টে দিচ্ছি। তাহলে আর এর মান কত আছে, রো L/a, গুণ আকারে লিখেছি মানে এটাকে উল্টে দিয়ে লিখলাম কত, a বাই রো এল। ঠিক, দেখো এই রো এল, এই রো এল কেটে গেল, এই এ কেটে গেল, তাহলে আর ড্যাশ সমান পড়ে রইল কত, আর ড্যাশ বাই আর, এর মানটা হলো কত, এর মানটা পড়ে রইল হাফ। কত পড়ে রইল এটা, আর ড্যাশ বাই আর, এর মান কত পড়লো, এর মান হলো হাফ, 1/2, আর কিছু পড়ে নেই, দেখো শুধুমাত্র নিচে একটা 2 পড়ে আছে। দিয়ে তুমি আর ড্যাশের মানটা বার করো, তাহলে আর ড্যাশ সমান হবে কত, তাহলে আর ড্যাশ ইজ ইকুয়াল টু, এই আরটাকে ওপাশে পাঠিয়ে দাও, তাহলে হবে কত, R/2, একদমই তাই। তাহলে আর ড্যাশ ইজ ইকুয়াল টু, আর এর মান কত বলে দিয়েছিল, এই দেখো বড় তার, আর মানে তুমি বড় তারের রোধ ধরেছো, আর বড় তারের রোধে তোমাকে 20 বলে দিয়েছে, 20/2। আনসার কত আসছে, এই আনসার আসছে দাদা 10। বুঝতে পারলে? এভাবে ভাবতে হবে একটু। যদি আমাদের এমসিকিউ দেয় তাহলে একদম ঝাটাকসে করে দেবো, দৈর্ঘ্য হাফ হয়ে গেছে, রোধ হাফ হবে, দৈর্ঘ্য হাফ হয়ে গেছে, রোধ হাফ হবে। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ না বলতে হবে।
কিন্তু যদি আমাকে এভাবে করতে হয় 2 নম্বরের প্রশ্নতে, তাহলে এরকম ভাবে ধরে নেব দৈর্ঘ্য, ক্ষেত্রফল, রোধাঙ্ক দিয়ে একটা ফর্মুলা তৈরি করব বড় তারের জন্য, তারপর দৈর্ঘ্যটাকে হাফ করে দিয়ে ছোট তারের জন্য একটা রোধের ফর্মুলা তৈরি করব, দিয়ে এটাকে এটা দিয়ে ডিভাইড করে দেবো। প্লেন জিনিস, একদম সহজ জিনিস, জল একবারে। ঠিক, বলো বলো বলো, কোনো অসুবিধা নেই? চলো, তাহলে এই 3টে প্রশ্ন গেল, সলভ হলো, মুছে দিই এবার। এইবার পরের প্রশ্ন। পরের প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে শুনবে, যাকে আমি নাম দিয়েছি স্ট্রেচিং প্রবলেম। স্ট্রেচিং প্রবলেম মানে হচ্ছে একটা তার থাকবে, তারকে টেনে বড় করে দেবো, টেনে বড় করে দেবো। কি বললাম বুঝতে পারছো? স্ট্রেচিং প্রবলেম। খুব ভালো করে শুনবে, মুছে দিই এটা। চলো, প্রশ্নটাকে আগে আমরা একটুখানি ব্যাপারটাকে ভাববো, তারপরে কোয়েশ্চেন সলভ করবো। আগে ব্যাপারটা একটুখানি ভাবি। লেখো, তুমি প্রশ্ন আকারে লিখতে চাও লিখতে পারো। লিখো, একটি তারকে টেনে, আগে এমসিকিউ আকারে ব্যাপারটাকে ভাববো, বুঝলে? তারপরে ব্যাপারটাকে রিলেট করব, বুঝবো, তারপরে এর কোয়েশ্চেন সলভ করবো। মানে এটা পুরোপুরি একটা থিওরিটিক্যাল পার্ট টাইপের প্রথম ভাববো, যে থিওরিটা বুঝে গেলে, থিওরি বুঝে গেলে তারপরে কোয়েশ্চেনে যাব। ঠিক, লেখো, প্রশ্নটা লিখো, একটি তারকে টেনে n গুণ বৃদ্ধি করা হলো। একটি, খুব ভালো করে শুনবে, হ্যাঁ, তারকে টেনে n গুণ বৃদ্ধি করা হলো। একটি তারকে টেনে n গুণ বৃদ্ধি করা হলো, তাহলে রোধ কত গুণ বৃদ্ধি পাবে? তবে রোধ কত গুণ, এইটা একটু খুব ভালো করে নোট বলে লিখে রাখতে পারো, খুব ভালো প্রশ্ন, স্টার মার্ক দিয়ে রাখতে পারো, খুব ভালো প্রশ্নটা। তবে রোধ কত গুণ বৃদ্ধি পাবে, আগে আমরা এটাকে বুঝবো, তারপরে এই টপিক অনুযায়ী প্রশ্ন সলভ করবো। তোমাকে ধরো 4টে অপশন দিলাম। অপশন এ হচ্ছে n গুণ, অপশন বি হচ্ছে n স্কয়ার গুণ, অপশন সি হচ্ছে 1/n গুণ, আর অপশন ডি হচ্ছে 1/n স্কয়ার গুণ। প্রশ্নটা ভালো করে একবার দেখো, একদম স্টার দিয়ে রাখবে এই প্রশ্নটাতে, খুব ভালো প্রশ্ন এটা, হ্যাঁ, বোঝার মতো জায়গা। বলছে একটি তারকে টেনে n গুণ বৃদ্ধি করা হলো, তবে রোধ কত গুণ বৃদ্ধি পাবে। তাই তোমার মনে একদম সহজ ভাষায় একটা ব্যাপার ভাববে তুমি, যে তাই তো, একটা তারকে আমি টেনে n গুণ বাড়িয়ে দিয়েছি, তাহলে দৈর্ঘ্যটা n গুণ বেড়ে গেছে। ঠিক, হ্যাঁ না না, n গুণ বাড়িয়েছি মানে কি, ধরো টেনে আমি ডবল করে দিলাম, 3 গুণ করে দিলাম, 4 গুণ করে দিলাম, তো এই 3, 4, 2 এগুলো না নিয়ে আমি একটা সংখ্যা নিয়েছি n গুণ। সে n এর জায়গায় 1, 2, 3, 4 যা খুশি হতে পারে। কি বললাম বুঝতে পারছো? একটা তারকে টেনে দ্বিগুণ করে দিলাম, তার মানে 2 গুণ হয়ে গেল। তো আমি 2 গুণ না বলে তোমাকে বলেছি n গুণ করে দেওয়া হলো, মানে n এর জায়গায় তুমি 2 বসাতে পারো, 3 বসাতে পারো, 4 বসাতে পারো, যা কিছু ভাবতে পারো। এটা ভেরিয়েবল নিয়েছি আমি। তো প্রশ্নটা হচ্ছে এরকম টাইপের, যে একটা তার আছে, একটা তার আছে, এই তারটাকে টেনে আমি n গুণ বাড়িয়ে দিলাম, তাহলে তারটার রোধ কত গুণ বৃদ্ধি পাবে, তারটার রোধ কত গুণ বৃদ্ধি পাবে, এইটা আমাদের ভাবতে হবে। এবার দেখো, সাধারণত মিস্টেক কোন জায়গায় আমরা করব। আমরা ভাববো যে তারটাকে টেনে আমি n গুণ বাড়িয়ে দিয়েছি, তাহলে দৈর্ঘ্যটা n গুণ বেড়েছে। দৈর্ঘ্যের সঙ্গে রোধের সরল সম্পর্ক, তাহলে দৈর্ঘ্য যদি n গুণ বাড়ে তাহলে রোধও n গুণ বাড়বে। তার জন্য আমরা অপশন এ করে আসবো সঠিক। কি বললাম বুঝতে পারছো? কিন্তু সেটা কিন্তু হবে না। কেন হবে না এইটা আমাদের বুঝতে হবে, ভালো করে শুনবে, কেন হবে না। একটা তারকে টেনে n গুণ বাড়ালাম, তাহলে দৈর্ঘ্যটা n গুণ বেড়ে গেল, তাহলে রোধটা n গুণ বেড়ে গেল, এটা আমি ভাবতে পারি, কিন্তু এটা হবে না। কেন হবে না? খুব ভালো করে শুনবে, তুমি ভাবো, একদম নিজে রিলেট করো ব্যাপারটা। একটা তার আছে, তারটাকে যখন তুমি টানছো, টেনে বাড়াচ্ছ, দৈর্ঘ্যটা তো বেড়ে যাচ্ছে, দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে, তার সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যাচ্ছে। হ্যাঁ না না, ভাবো একটু, একদম খুব ভালো করে শুনবে। একটা তারকে যখন টেনে তুমি বাড়াচ্ছ, কাটছো না, টেনে বাড়াচ্ছ, তাহলে টেনে যখন বাড়াবে তখন তারটার দৈর্ঘ্য তো বাড়বে, তার সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যাবে। এবার তুমি বলবে না বুঝতে পারছি না। দেখবে সন্ধ্যের দিক যখন আমাদের বাড়িতে ধরো রুটি হচ্ছে, সন্ধ্যের দিকে রুটি হয়, মায়েরা যখন রুটি করে, তো রুটি করার সময় রুটিটাকে যখন মানে আটাটাকে যখন জলের সাথে মিশে সেই নুই তৈরি করে, ওই নুইটাকে নেবে একবার সন্ধ্যেবেলা আজকে, মানে এই পড়ার পর, এরপর যখন মা রুটি বানাবে যাবে একবার গিয়ে দেখবে ব্যাপারটা, তো ওই নুইটাকে নেবে, যে নুইটাকে নিয়ে একটু টানবে, এভাবে টানবে, এটা টানবে, এটা তখন যখন দেখবে নুইটাকে তুমি টেনে দিচ্ছ, দৈর্ঘ্যটা তো বেড়ে যাচ্ছে, কিন্তু নুইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যাচ্ছে, মানে সরু হয়ে যাচ্ছে নুইটা। মোটা ছিল, এরকম মোটা ছিল, যখন এই টানবে সেটা কি হয়ে যাবে, সরু হয়ে যাবে। হ্যাঁ না না, ভাবো ব্যাপারটাকে। একটা
আটা, মা রুটি করছে, সেই নুইটাকে তুমি নিয়ে এলে, তো নিয়ে এসে তুমি কি করলে, নুইটাকে প্রথমে একটুখানি এরকম লম্বা মতো করে দিলে, লম্বা মতো করার পর আস্তে 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 টানবে, যখন টানবে দেখবে দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে কিন্তু নুইটা সরু হয়ে যাচ্ছে। তাহলে সরু হয়ে যাচ্ছে মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাচ্ছে। তার মানে এখানে শুধুমাত্র দৈর্ঘ্যের পরিবর্তনকে ভাবলে চলবে না, এখানে ক্ষেত্রফলকেও ভাবতে হবে। তার জন্য দৈর্ঘ্য n গুণ বাড়লে রোধ n গুণ বাড়বে এটা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলেরও চেঞ্জ হচ্ছে। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ না না? এই জায়গাটা আমাদের ভাবতে হবে। কি বললাম বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে, যদি ছবি এঁকে তোমাকে বোঝাই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের, যে ধরো একটা এরকম তার আছে, এই তারটাকে টেনে আমি দৈর্ঘ্যটা n গুণ বাড়িয়ে দিলাম। তাহলে আগে দৈর্ঘ্য ছিল কত, l। আমি যদি তারটাকে টেনে তার দৈর্ঘ্যটা n গুণ বাড়িয়ে দিই তাহলে তুমি ভাবতে পারো যে শুধুমাত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা একই থাকবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা একই থাকবে, যে দৈর্ঘ্যটা হয়তো n গুণ বেড়ে যাবে। তার মানে দৈর্ঘ্যটা হয়ে যাবে কত, দৈর্ঘ্যটা হয়ে যাবে nl। কিন্তু এটা সঠিক নয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা একই থাকবে না। যখন তুমি টেনে বাড়াবে তখন দৈর্ঘ্যটা তো nl হলো, তার সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও কি হয়ে যাবে, কমে যাবে। মানে এই তারটা এতটা মোটা থাকবে না, দেখবে এই তারটা কি হয়ে গেছে, একটু সরু মতো হয়ে গেছে। এইটা এইরকম টাইপের গল্পটা হবে। কি বললাম বুঝতে পারছো? তখন দৈর্ঘ্যটাকে বাড়িয়ে nl করে দিলে, n গুণ বাড়ালে মানে কি, n গুণ বাড়িয়ে দিলে মানে কি, আগে l থাকলে পরে হবে nl, তখন দেখবে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও কমে গেছে, কমে গেছে। এইটা আমি তোমাকে বলতে চাইছি। আর যেহেতু এখানে শুধুমাত্র দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলেরও পরিবর্তন হচ্ছে, তার জন্য আমি বলতে পারবো না দৈর্ঘ্য n গুণ বাড়লে রোধ n গুণ বাড়বে। তো কত হবে আমাদের এটাকে ভাবতে হবে। ছবি ক্লিয়ার? হ্যাঁ না বলতে হবে। এটাকে আমরা সলভ করবো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, হ্যাঁ চলো খুব ভালো করে শুনবে, অন্যদিকে তাকাবে না। তাহলে এই ছবিটাই নিয়ে কাজ করি। এই একটা তার আছে, এই তারটার দৈর্ঘ্য কত, l। আমি ধরে নিচ্ছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a। আর এই তারটার রোধ কত, রোধ হচ্ছে r। ঠিক। আর এই তারটা যেটা আছে তারটার রোধাঙ্ক কত, রোধাঙ্ক হচ্ছে রো। রোধাঙ্ক কত, রো। আমি এই তারটাকে কি করলাম, টেনে বাড়িয়ে দিয়েছি। কত গুণ বাড়িয়েছি, টেনে আমি n গুণ বৃদ্ধি করে দিয়েছি। একদম খুব ভালো করে শুনবে কিন্তু, হ্যাঁ টেনে আমি কত গুণ বাড়িয়েছি, n গুণ বাড়িয়েছি। তাহলে n গুণ যখন বাড়িয়ে দিলাম, ভালো করে শুনবে, n গুণ যখন বাড়িয়ে দিলাম তাহলে তারটার দৈর্ঘ্য কত হয়ে গেল, nl। সেই nlটাকে আমি l ড্যাশ দিয়ে লিখছি, তাহলে l ড্যাশ, যার মানটা nl এর সঙ্গে সমান। তারটার দৈর্ঘ্য l ছিল বাবা, আমি তারটাকে টেনে n গুণ বাড়ালাম, তাহলে দৈর্ঘ্যটা হলো কত, nl। এই nlটাকে আমি l ড্যাশ দিয়ে লিখছি, এইটুকু লিখছি শুধুমাত্র। ঠিক। চলো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত ছিল, a। তাহলে যখন টেনে বাড়িয়েছি যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর a থাকবে না, হয়ে গেল কত, আমি ধরে নিলাম a ড্যাশ হয়ে গেল। আর যেহেতু দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে চেঞ্জ হয়েছে তাহলে রোধটার আর থাকবে না, আরটা কত হয়ে গেল, আর ড্যাশ হয়ে গেল। কিন্তু রোধাঙ্কের বাবা কোনো পরিবর্তন হবে না। কেন বলো তো? কারণ তারের উপাদান তো একই আছে। যখন লোহার তারকে টেনে তুমি বাড়াবে, লোহার তারটা সোনার হয়ে যাবে, সোনার তার রূপোর হবে, রূপোর তার তামার হবে, মোটেও হবে না। তাহলে উপাদান একই থাকবে, তার জন্য রোধাঙ্কের মানটা কি থাকবে, রোই থাকবে। একবার গল্পটাকে দেখো। আমি বললাম একটা তার ছিল, দৈর্ঘ্য l, ক্ষেত্রফল a, রোধ আর, রোধাঙ্ক রো। ঠিক। তারটাকে আমি কি করলাম, n গুণ বাড়িয়ে দিলাম, তাহলে দৈর্ঘ্যটা হলো কত, nl। nlটাকে আমি l ড্যাশ দিয়ে লিখছি। ক্ষেত্রফল কি হয়ে গেছে, a ছিল, কমে যাবে, কমে গিয়ে a ড্যাশ হয়ে গেছে। আমি a ড্যাশের মান কিন্তু জানি না, জানতে হবে আমাকে। এর রোধ আর, তাহলে এর রোধটা হয়ে যাবে কত, পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে আর ড্যাশ হলো, কিন্তু রোধাঙ্কটা একই থাকবে, কারণ উপাদান একই আছে, রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। বোঝা গেছে? তো আমাকে দেখতে হবে যে একটা তারকে টেনে n গুণ বৃদ্ধি করা হলে রোধ কত গুণ বৃদ্ধি পাবে। চলো এবার দেখো এখানে, তারটাকে যখন টানিনি তার আগে রোধ কত ছিল, তাহলে রোধ আর সমান কত লিখতে পারি, রোধাঙ্ক ইন্টু দৈর্ঘ্য বাই ক্ষেত্রফল, রো এল বাই এ। একদম, হ্যাঁ না না, একদম রো এল বাই এ। এবার দেখো যখন n গুণ বাড়িয়ে দিয়েছি, এখন রোধ কত লিখতে পারি, এখন রোধ আর ড্যাশ সমান কি লিখতে পারি, ফর্মুলা তো একই, রোধাঙ্ক দৈর্ঘ্য বাই ক্ষেত্রফল। তাহলে রোধাঙ্ক কত, রোধাঙ্ক হয়ে গেল রো। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হয়ে গেল এল ড্যাশ, বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত, এ ড্যাশ। হ্যাঁ, এই তারটার যদি রোধাঙ্ক রো হয়, দৈর্ঘ্য এল ড্যাশ হয়, ক্ষেত্রফল এ ড্যাশ হয়, তাহলে রো এল ড্যাশ বাই এ ড্যাশ লিখতে পারি তো নাকি? ওরে বাবা হ্যাঁ না বলো, একদম হ্যাঁ। তার মানে একটা লিখলাম, আগে তারটা টানার আগে রোধ হচ্ছে রো এল বাই এ, তারটাকে টেনে দেওয়ার পর n গুণ বাড়িয়ে দেওয়ার পর রোধ হচ্ছে রো এল ড্যাশ বাই এ ড্যাশ। কার মান বার করতে হবে, রো ড্যাশের মান বার করতে হবে। তাহলে এই সমীকরণটাকে এটা দিয়ে ভাগ করো, এটাকে নিয়ে দাও 1 নাম্বার ইকুয়েশন, এটাকে দিয়ে দাও 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আর ড্যাশের মান বার করতে হবে, তাহলে আর ড্যাশ বাই আর এর মান বার করো।
তাহলে 2 নাম্বার ডিভাইডেড বাই 1 নাম্বার, এটাকে ক্যালকুলেশন করবো। দেখো কি আসছে, তাহলে আর ড্যাশ বাই আর, লেফট হ্যান্ড সাইডে আর ড্যাশ বাই আর সমান আর ড্যাশের মান কত, রো এল ড্যাশ বাই এ ড্যাশ ইন্টু, এটাকে উল্টে দিলাম, উল্টে গেলে হয়ে গেল এ বাই রো এল। হ্যাঁ না না, আর এর মান যখন লিখলাম রো এল বাই এ, সেটা তো লিখে নিচে থাকবে, তো আমি একবারে উপরে লিখেছি, ইন্টু দিয়ে উল্টে দিয়েছি। বোঝা গেছে? চলো এবার দেখো, এই এ ড্যাশ আর এ কিন্তু কাটবে না, এল ড্যাশ আর এল কিন্তু কাটবে না, একদমই কাটবে না, ঠিক? চলো তাকাবে দিকে, তাহলে আর ড্যাশ বাই আর সমান পড়ে থাকছে কি, এই দেখো রো রো ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে এল ড্যাশ বাই এল ইন্টু এ বাই এ ড্যাশ। ঠিক? হ্যাঁ না না বলতে হবে, এল ড্যাশ বাই এল ইন্টু এ বাই এ ড্যাশ। এবার দেখো, এল ড্যাশ বাই এল এর মান যদি আমি জানি, এ বাই এ ড্যাশের মান যদি আমি জানি, তাহলেই কিন্তু আমি আর ড্যাশের মান বার করতে পারবো। এবার আমাকে ভাবতে হবে এল ড্যাশ বাই এল এর মান কত, এ বাই এ ড্যাশের মান কত, তাহলেই আমাদের কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। চলো দেখো এদিকে, এদিকে দেখবে, অন্যদিকে তাকাবে না। একটা ছোট্ট কনসেপ্ট ইউজ করছি, খুব ভালো করে দেখবে, অন্যদিকে একদম তাকাবে না, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তুমি কি লিখেছো, এল ড্যাশ সমানিত এন এল, পরের যে দৈর্ঘ্যটা যেটা তুমি এল ড্যাশ লিখেছো সেটা কি এন গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে এন এল হবে। এল ড্যাশ সমানিত এন এল, আগে দৈর্ঘ্য এল ছিল, পরে দৈর্ঘ্য এন এল হয়েছে, যাকে তুমি এল ড্যাশ দিয়ে ধরেছো, তাহলে এল ড্যাশ সমানিত এন এল। তাহলে এল ড্যাশ সমান যদি এন এল হয়, তাহলে এল ড্যাশ বাই এল সমান কত, এল ড্যাশ বাই এল সমান এন। বেশ, তাহলে আমি একটা মান পেয়ে গেলাম। দেখো ভালো করে, এই যে এল ড্যাশ বাই এল, এল ড্যাশ বাই এল এর মান এন, কিন্তু আমি এটা পেয়ে গেলাম। বোঝা গেছে? হ্যাঁ না বলতে হবে, বোঝা গেছে? এল ড্যাশ বাই এল এর মান আমি পেলাম যে এল ড্যাশ বাই এল এর মান হচ্ছে এন, কিন্তু এ বাই এ ড্যাশের মান কত, এইটা আমি কি করে জানবো? এইটা আমাকে এবার জানতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে আমি এ বাই এ ড্যাশের মান কি করে বার করব? তো আমি এখানে একটা ছোট্ট কনসেপ্ট ইউজ করব। কি কনসেপ্ট? দেখো, তারটাকে যখন আমি টানি নি, তার আগে তারের আয়তন যা ছিল, তারটাকে যখন আমি টেনে দিয়েছি, তখনও তারটার আয়তন কি হবে, একই থাকবে, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হবে না। ছোটবেলায় পড়েছিলাম, দেখবে কিছু অঙ্ক আমরা সলভ করতাম, যে এরকম কিছু গোলক আছে, একটা বড় গোলককে গলিয়ে দিয়ে 3টে গোলক তৈরি করা হলো, বড় গোলকের ব্যাসার্ধ এত হলে ছোট গোলকের ব্যাসার্ধ কত, এই ধরনের প্রশ্ন যখন আমরা ম্যাথামেটিক্সে সলভ করতাম, দেখবে আমরা এই কনসেপ্টটা ধরে এগোতাম, যে তুমি গলিয়ে দাও, টানো, যা খুশি করো, আয়তনটা কিন্তু অপরিবর্তিত থাকবে। তার মানে এই তারটাকে টানার আগে তারটার মোট আয়তন যা ছিল, তারটাকে টানলাম, তার দৈর্ঘ্য বাড়লো, ক্ষেত্রফল কমলো, কিন্তু তার আয়তনটা একই থাকবে, কিন্তু তার আয়তনটা একই থাকবে, অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হবে না। এই কনসেপ্ট ধরে আমাকে কিন্তু এ বাই এ ড্যাশের মানটা বার করতে হবে। আমি এল ড্যাশ বাই এল এর মান পেয়ে গেছি এন, কিন্তু এ বাই এ ড্যাশের মান কত, এইটা আমাদের বার করতে হবে এই কনসেপ্ট ধরে, যে তারটার আগে মোট আয়তন যা ছিল, তারটার পরেও মোট আয়তন কি হবে, তাই হবে। বোঝা গেছে? তাহলে চলো, আগে আয়তন কত ছিল ভালো করে ভাবো, এই তারটার আগে আয়তন কত, মানে তারটার আগে আয়তন যা হবে টানার আগে আর কি, পরে আয়তন তাই হবে, পরে আয়তন দাদা তাই হবে। ঠিক? আগে আয়তন কত ছিল, চলো, তারটা, এই যে তারটা আছে, তারটার দৈর্ঘ্য কত, তারটার দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তাহলে তারটা দেখতে কার মতো, চোঙের মতো, তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এল। একটু ভাবো, একটা চোঙ আছে, পড়েছো ম্যাথামেটিক্সে, একটা চোঙ আছে, তার তো দেখতে চোঙের মতো, এই চোঙটার যদি আমি ধরে নিই উচ্চতা হচ্ছে এল, মানে উচ্চতা বা দৈর্ঘ্য হচ্ছে এল, এই চোঙটার যদি আমরা ধরে নিই ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ কত, আর, তাহলে চোঙটার আয়তন কত লিখো, ভি সমান কত লিখো, পাই আর স্কয়ার এল লেখো, তাই তো নাকি? হ্যাঁ না না? হ্যাঁ। এবার বলো পাই আর স্কয়ারটা কি? পাই আর স্কয়ারটা হচ্ছে, দেখো, এই যে চোঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর যেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি দাদা আমরা এ দিয়ে লিখেছি, তাহলে আমি এ এল লিখতে পারি। যদি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এ হয়, তাহলে আমি পাই আর স্কয়ারকে চেঞ্জ করে দিয়ে তার জায়গায় এ লিখতে পারি, তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি, ভি সমান আমরা এ এলও লিখতে পারি, লিখতে পারি, এ এলও লিখতে পারি। অর্থাৎ চোঙের আয়তন পাই আর স্কয়ার এল, যেটা ম্যাথামেটিক্সে পড়েছি ঠিকই, পাই আর স্কয়ার এলই, কিন্তু পাই আর স্কয়ারটা কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে তার জায়গায় আমি এ রিপ্লেস করে দিতে পারি, তার মানে আয়তন হচ্ছে এ এল। তাহলে চোঙের যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হয়, দৈর্ঘ্য এল হয়, তাহলে আয়তন কত হবে, এ এল। তাহলে এই তারটা তো চোঙের মতো দেখতে, এই চোঙটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, দৈর্ঘ্য এল, তাহলে আয়তন কত, আগে আয়তন কত ছিল, আচ্ছা এ এল, কত হবে, এ এল সমান, চলো পরে আয়তন দেখো, পরে দৈর্ঘ্য কত হয়ে গেছে, এল ড্যাশ,
ঠিক। পরে ক্ষেত্রফল কত হয়ে গেছে এ ড্যাশ, তাহলে পরের তারটার আয়তন কত হবে, তাহলে আয়তন সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ড্যাশ আর দৈর্ঘ্য হচ্ছে এল ড্যাশ, তাহলে এ ড্যাশ এল ড্যাশ। দেখো আগে আয়তন যা পরে আয়তন তাই, তাহলে আগে আয়তন ছিল এ এল, পরে হচ্ছে এ ড্যাশ এল ড্যাশ, তাহলে এ এল সমান এ ড্যাশ এল ড্যাশ। হ্যাঁ না না, চলো তাহলে এখান থেকে এ বাই এ ড্যাশ এর মান বার করো। তাহলে এখান থেকে দেখো এ বাই এ ড্যাশ, এ বাই এ ড্যাশ সমান কত আসছে, এ বাই এ ড্যাশ সমান এল ড্যাশ বাই এল। হ্যাঁ না না, এপার ওপর করো, এ ড্যাশটাকে পাশে নিয়ে এসো, তাহলে এ বাই এ ড্যাশ সমান কত আসছে, এল টোপারে গেলে এল ড্যাশ বাই এল। ঠিক তো? হ্যাঁ না না, আর এল ড্যাশ বাই এল এর মান তো আমরা একটু আগেই বার করেছিলাম, এই যে এল ড্যাশ বাই এল এর মান এন, তার মানে এর মানটাও কত আসছে, এন আসছে। তাহলে ভালো করে খেয়াল করো, একদম খুব ভালো করে খেয়াল করো যে এল ড্যাশ বাই এল এর মান যদি এন হয়, তাহলে এ বাই এ ড্যাশ এর মানটাও কত হচ্ছে, এনই হচ্ছে। কত হচ্ছে, এনই হচ্ছে। হ্যাঁ না না, ঠিক তো? মানটা বসিয়ে দেবো এখানে, তাহলে আর ড্যাশ বাই আর সমান এল ড্যাশ বাই এল এর মান কত, এন, ইন্টু এ বাই এ ড্যাশ এর মান কত, এন। তার মানে কি বুঝলে বলো তো, তারকে যখন টেনে এন গুণ বাড়াবো, দৈর্ঘ্য যদি এন গুণ বাড়ে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও কিন্তু এন গুণ কমবে, এন গুণ কমবে। দৈর্ঘ্য এন গুণ বাড়ালে বেশ ঠিক আছে, টেনে যেহেতু বাড়িয়েছো, দৈর্ঘ্য এন গুণ বাড়লে ক্ষেত্রফল এন গুণ কমবে। বোঝা গেছে? তার জন্যই এ বাই এ ড্যাশ এর মানটা এন এসছে। পুরো জায়গাটা ক্লিয়ার? চলো এবার এদিকে চলে এসো। তাহলে আর ড্যাশ বাই আর সমান পেলাম কত, আর ড্যাশ বাই আর সমান পেলাম এন স্কোয়ার, এন ইন্টু এন। তাহলে এখান থেকে দেখো আর ড্যাশ ইজ ইকুয়াল টু এন স্কোয়ার আর। কি বুঝলে বলো এবারে? আর ড্যাশ মানে কি, আর ড্যাশ মানে হচ্ছে তারটা টানার পরে রোধ, আর মানে কি, তারটা টানার আগে রোধ। কত গুণ বাড়লো, এন স্কোয়ার গুণ বাড়লো। কত গুণ বাড়লো, এন স্কোয়ার গুণ বাড়লো। তার মানে কোনো একটা তারকে টেনে যদি আমরা এন গুণ বাড়াই, টেনে যদি এন গুণ বাড়াই, তাহলে তার রোধ কগুণ বেড়ে যাবে, এন স্কোয়ার গুণ বাড়বে। কত গুণ বাড়বে, এন স্কোয়ার গুণ বাড়বে। বোঝা গেছে? মানে একটা তারকে টেনে তুমি যদি দুগুণ বৃদ্ধি করো, দুগুণ বৃদ্ধি করো, তাহলে তার রোধ কগুণ বাড়বে, 2 স্কোয়ার মানে 4 গুণ বাড়বে। যদি তারকে টেনে 3 গুণ বৃদ্ধি করো, তাহলে 3 স্কোয়ার মানে রোধ বাড়বে 9 গুণ। একটা তারকে টেনে 4 গুণ বৃদ্ধি করো, তাহলে তার রোধ বাড়বে 4 স্কোয়ার মানে 16 গুণ। কি বললাম বুঝতে পারছো? ফিল আসছে ব্যাপারটা? একদম এই ফিলটা আসতে হবে যে একটা তারকে টেনে যদি আমরা এন গুণ বাড়াই, টেনে কিন্তু এই টানতে হবে, এই টানা কথাটা থাকতে হবে। একটা তারকে টেনে যদি এন গুণ বাড়াই, তাহলে তার দৈর্ঘ্য, তার রোধ এন স্কোয়ার গুণ বেড়ে যায়। 3 গুণ, আমি যদি টেনে 3 গুণ করি, তাহলে রোধ কত গুণ হয়ে যাবে, রোধ কত গুণ হয়ে যাবে, 9 গুণ। টেনে যদি 4 গুণ করি, রোধ হয়ে যাবে 16 গুণ। 5 গুণ করলে 25 গুণ। বুঝতে পারছো? একদম ক্লিয়ার? বোঝা গেছে? চল এবার এই কনসেপ্টের উপর আমরা একটা অঙ্ক সলভ করব। একদম এই কনসেপ্টের উপর একটা অঙ্ক সলভ হবে। বুঝে দিই এটা? লিখো প্রশ্নটা। একটি তারের রোধ 10 ওহম, একটি তারের রোধ 10 ওহম, তারটিকে দ্বিগুণ করা হলো, টেনে দ্বিগুণ করা হলো। একটি তারের রোধ 10 ওহম, তারটিকে টেনে দ্বিগুণ করা হলো, নতুন তারের রোধ কত হবে? দেখে আনসার বলতে হবে। ঠিক, অপশনগুলো আমি তোমাকে দিচ্ছি। কি বললাম? একটি তারের রোধ হচ্ছে, একটি তারের রোধ, একটি তারের রোধ 10 ওহম হয়েছে, তারটিকে টেনে দ্বিগুণ করা হলো, দ্বিগুণ করা হলো। এখন রোধ হবে, এখন রোধ হবে, এখন রোধ কত হবে এটা আমাদের বলতে হবে। অপশন এ 10 ওহম, অপশন বি 20 ওহম, অপশন সি 40 ওহম, অপশন ডি 50 ওহম। এটা হচ্ছে 4টে অপশন। কোনটা হবে বলো? একটি তারের রোধ হচ্ছে 10 ওহম, তারটিকে টেনে দ্বিগুণ করা হলো, তাহলে এখন রোধ কত হবে?
এটা আমাদের বার করতে হবে। ঠিক, এমসিকিউ প্রশ্ন, ভাবতে হবে প্রশ্নটাকে। একটা তারকে টেনে দ্বিগুণ করা হলো, টেনে দ্বিগুণ করা হয়েছে, তার মানে এখানে আমি এটা ভাববো না যে দৈর্ঘ্য দুগুণ হয়েছে মানে রোধ দুগুণ হয়েছে, কারণ টেনে আছে, এই যে টান কথাটা আছে, টেনে দ্বিগুণ করা হয়েছে, টেনে দ্বিগুণ করা হয়েছে মানে এখন রোধ কত গুণ হবে, এন এর জায়গায় 2 বসিয়ে দেবো। তাহলে আমরা কি জানি, দেখো একদম খুব সহজ জিনিস, আমরা কি জানি, আর ড্যাশ সমান হচ্ছে এন স্কোয়ার আর, জানো তো নাকি স্ট্রেচিং প্রবলেম এটা, মানে কোনো তারকে যদি টেনে ফেলি, টেনে বড় করি, তাহলে এই ধরনের অঙ্কর জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করবো যে আর ড্যাশ ইজ ইকুয়াল টু এন স্কোয়ার আর। আর মানে হচ্ছে আগে রোধ, এন স্কোয়ার মানে কত গুণ টেনেছি, আর আর ড্যাশ মানে হচ্ছে পরে রোধ। তাহলে আমাকে বার করতে হবে আর ড্যাশের মান, যেখানে আমাকে এন এর মানটা বলে দিয়েছে, কগুণ হয়েছে, বলছে দ্বিগুণ করা হয়েছে, তাহলে এন এর মান কত 2, তাহলে 2 স্কোয়ার ইন্টু আর মানে হচ্ছে আগের রোধ কত ছিল 10 ওহম, তাহলে ইন্টু 10। তাহলে আনসার দাদা কত আসছে, আনসার দাদা আসছে 2 স্কোয়ার মানে 4 ইন্টু 10, আনসার কত 40 ওহম। তার মানে তারটার রোধ কত হবে, তারটার রোধ হবে 40 ওহম। বোঝা গেছে? অল ওকে, অল ওকে, কনসেপ্ট কি বোঝা গেছে? চলো, এই কনসেপ্ট থেকে কিন্তু অঙ্ক আসতে পারে, অবশ্যই অঙ্ক আসতে পারে। আর যদি ধরো এমসিকিউ এর প্রশ্ন আসে তাহলে তো এইভাবে সলভ করব, আর যদি এমসিকিউতে না আসে তখন কিভাবে করব, যদি এমসিকিউতে এই প্রশ্নটা না এলো, ধরে নাও এই প্রশ্নটাই আছে কিন্তু এমসিকিউতে এলো না, এমসিকিউতে এলে তো এভাবে করে দিলাম 40 ওহম, যে আর ড্যাশ সমান এন স্কোয়ার আর, টানকে টেনে দ্বিগুণ করলাম তাহলে রোধ 2 স্কোয়ার মানে 4 গুণ বেড়ে যাবে, এমসিকিউতে বলে দিলাম। কিন্তু যদি এই প্রশ্নটাই আমাদের 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্ন দিয়ে দেয় তাহলে কিভাবে করব, বলো 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 কিভাবে করব, একদম দেখো এদিকে বড় প্রশ্ন হলে কিভাবে করব, কোনো অসুবিধা নেই, মুছে দিই এটা, এমসিকিউ এর জন্য বোঝা গেছে। এবার যে 3 নাম্বারের জন্য কিভাবে সলভ করবো প্রশ্নটা, ধরে নাও 3 নাম্বারে দিয়েছে, যদিও দিয়েছিল এই 2026 প্রশ্নটা ছিল, দেখবে এই প্রশ্নটাই ছিল কিন্তু এরকম 10-এ বাড়ানো হয়নি, বলেছিল 1% বৃদ্ধি করা হলো, পার্সেন্টেজ দিয়েছিল কনসেপ্টটা। তো যখন পিওয়াই কিউ সলভ করবো তখন দেখবে আবার সলভ করছি ওই প্রশ্নটা, কনসেপ্টটা একই, শুধু আমি এখানে বলছি এন গুণ বাড়ানো হয়েছে, ওখানে পার্সেন্টেজে বলা ছিল যে 1% 2% বাড়ানো হয়েছে তারটাকে, 10-এ 1% বাড়ানো হলো, তো কনসেপ্টটা একই থাকবে, শুধু শতকরার একটু কনসেপ্ট ওখানে অ্যাড হয়ে যাবে। তো যখন এমসিকিউ পিওয়াই কিউ সলভ করবো তখন ওটা দেখে নেবো। চলো এখন আপাতত এই অঙ্কটাকে দেখি যে এটাকে কিভাবে আমরা 3 নাম্বারের প্রশ্নের জন্য সলভ করতে পারি। ঠিক, চলো কিভাবে করছি খুব ভালো করে দেখা দিকে। প্রথমে একদম প্রথমে কি করে লিখবো, লেখাটা ঠিক হচ্ছে না, একবার ভালো করে দেখো, শুনবে, অন্যদিকে তাকাবে না। ধরি তারের, কিছু বলে দেওয়া নেই, ধরে নিচ্ছি সব, ধরি তারের দৈর্ঘ্য এল, ক্ষেত্রফল এভাবে ধরে নিতে হবে, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে এ, রোধাঙ্ক কত, রোধাঙ্ক হচ্ছে রো। ঠিক, তাহলে অতএব তারের রোধ কত হবে, তাহলে তারের রোধ আর সমান হবে কত, তারের রোধ আর সমান হবে রো এল বাই এ। এটা গেল আমার 1 নাম্বার ইকুয়েশন, ইয়ে বলা আমার 1 নাম্বার ইকুয়েশন। আগে মানে প্রথমে একদম প্রথমে আমি ধরে নিলাম তারটার দৈর্ঘ্য এল, ক্ষেত্রফল এ, রোধাঙ্ক রো, তাহলে তারটার রোধ হচ্ছে কত, রো এল বাই এ হয়েছে। এবার ভালো করে শুনবে, খুব ভালো করে শুনবে, তারটিকে এন গুণ, তারটাকে এখানে কি বলেছে দ্বিগুণ করা হলো, তারটিকে দ্বিগুণ করা হলো, তারপর তো তাই বলেছে। এখন দৈর্ঘ্য কত, এখন দৈর্ঘ্য আমি যেটা লিখছি তুমি সেটাই লিখবে, হ্যাঁ, এখন দৈর্ঘ্য ধরে নিলাম কত এল ড্যাশ, আমি জানি এল ড্যাশের মানটা 2l আমি জানি, কিন্তু তুমি এল ড্যাশ দিয়েই লিখবে। এখন দৈর্ঘ্য কত এল ড্যাশ, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে এ ড্যাশ, টেনে বড় করেছি মানে দৈর্ঘ্য যেমন বাড়বে ক্ষেত্রফল তো তেমন কমে যাবে, তাহলে ক্ষেত্রফল এ ড্যাশ, রোধাঙ্ক, রোধাঙ্ক একই থাকবে কারণ তারটাকে টানলে তার উপাদান চেঞ্জ হবে না, রোধাঙ্ক রো। ঠিক, অতএব এখন রোধ, তাহলে এখন রোধ কত লিখবো, আর ড্যাশ ইজ ইকুয়াল টু কি লিখবো, রো রোধাঙ্ক দৈর্ঘ্য এল ড্যাশ বাই কি লিখবো এ ড্যাশ। ক নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ, ঠিক আগের মতোই করবো। ঠিক হ্যাঁ, তুমি এখানে যেন 2l লিখে দিও না, আমি আসছি কোথায় চেঞ্জ করবে আমি সব বলে দেবো, কারণ পরীক্ষার হলে এই ছোট্ট কনসেপ্টটি তোমার মাথায় থাকতে হবে, তবে তুমি অঙ্কটাকে সলভ করতে পারবে, তাহলে গুলিয়ে যাবে না পরীক্ষার হলে এত বড় অঙ্ক। তাহলে এখন রোধ কত, আর ড্যাশ ইজ ইকুয়াল টু রো এল ড্যাশ বাই এ ড্যাশ হয়েছে।
আর ড্যাশের মান বার করতে হবে, তো আর ড্যাশকে আর দিয়ে ডিভাইড করো, বা 2 নাম্বার সমীকরণ ডিভাইডেড বাই 1 নাম্বার সমীকরণ। তাহলে কি পাচ্ছি, আর ড্যাশ বাই আর ইজ ইকুয়াল টু, আর ড্যাশের মানটা বসাও, রো এল ড্যাশ বাই এ ড্যাশ ইন্টু, এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, বারবার একই করছি, একই কথা বলছি, তাহলে এ বাই রো এল। তাহলে দেখো এই রো ক্যান্সেল হয়ে গেল, এই রোকে উড়িয়ে দাও, মরে গেল। তাহলে কত আসছে, আর ড্যাশ বাই আর ইজ ইকুয়াল টু এল ড্যাশ বাই এল ইন্টু এ বাই এ ড্যাশ। সবাই এত দূর পর্যন্ত পরীক্ষায় কিন্তু করবে, হ্যাঁ, এই এল ড্যাশের জায়গায় প্রথমেই মান বসিয়ে দিও না, বোঝা গেছে? তাহলে আর ড্যাশ বাই আর সমান এল ড্যাশ বাই এল ইন্টু এ বাই এ ড্যাশ। এবার দেখো এল ড্যাশ বাই এল মানে কত, এল ড্যাশ মানে পরে দৈর্ঘ্য, এল মানে হচ্ছে আগে দৈর্ঘ্য, তাহলে এল ড্যাশ বাই এল এর মানটাই তো আমাকে বলে দিয়েছে, এই যে দ্বিগুণ করা হয়েছে, তাই তো নাকি? তাহলে এল ড্যাশ বাই এল এর মানটাই তো 2, 10 দ্বিগুণ করেছি, তাহলে আগে এল হলে পরে হবে 2l, তাহলে এল কেটে গেলে এখানে কত পড়ে থাকবে, 2 পড়ে থাকবে। তাহলে আমরা জানি এল ড্যাশ বাই এল এর মান কত, 2, তাহলে আর ড্যাশ বাই আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু, আমরা জানি দৈর্ঘ্য যদি দুগুণ বাড়ে তাহলে ক্ষেত্রফল কি হয়ে যায়, দুগুণ কমে যায়, একটু আগেই প্রমাণ করে দেখালাম তোমাকে, ওই আয়তন কনস্ট্যান্ট রেখে ওটাকে ভাবতে হয়, প্রমাণটা আমি তোমাকে দেখিয়েছি যে তারটাকে টেনে এন গুণ বাড়ালে ক্ষেত্রফলও এন গুণ কমে যায়, তাহলে তারটাকে যদি আমরা দ্বিগুণ বাড়িয়ে দিই, দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে দিই, তাহলে ক্ষেত্রফলটা তো দ্বিগুণ কমে যাবে, তার মানে এ বাই এ ড্যাশের মানটা কত হবে, এ বাই এ ড্যাশের মানটাও হবে 2। তাহলে দেখো আর ড্যাশ সমান হচ্ছে কত, আর ড্যাশ সমান হচ্ছে 4r, ঠিক? তাহলে আর ড্যাশ ইজ ইকুয়াল টু 4 ইন্টু আর এর জায়গায় মান বসিয়ে দাও, আর মানে হচ্ছে আগের রোধ কত ছিল, দেখো আগের রোধ ছিল আমাকে বলে দিয়েছে 10 ওহম, তাহলে আগের রোধ হচ্ছে 10 ওহম, তাহলে আনসার কত আসছে 40 ওহম। পরীক্ষার হলে এই যে কনসেপ্টটি আমি লিখলাম, এল ড্যাশ বাই এল এর মান যা হবে এ বাই এ ড্যাশের মান তাই হবে, এইটি মাথায় রাখবে, রিমেম্বার, মনে রাখবে এটা। প্রমাণ করে দিতে পারো তোমার যদি মনে হয়, যদি প্রমাণ না করে থাকো তাহলে এটাকে কিন্তু মাথায় রাখবে, ওই প্রমাণটা দেখানোর দরকার নেই, তুমি একবারে এল ড্যাশ বাই এল এর মান যা লিখবে এ বাই এ ড্যাশের মান তাই লিখবে, মানে দৈর্ঘ্য যত গুণ বাড়বে ক্ষেত্রফল তত গুণ কমবে। কি বললাম বুঝতে পারলে? রোধ কত এলো, 40 ওহম। তাহলে এই গেল রোধাঙ্কের এই প্রশ্নগুলো, যার মধ্যে শেষের যে প্রশ্নটা সলভ করলাম, যে কোনো একটা তারকে টেনে বাড়ানো, স্ট্রেচিং প্রবলেম, এই স্ট্রেচিং প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক হ্যাঁ? বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে একদম কমেন্টে জানিও, ঠিক আছে? চলো পরের দিন আমরা কি করব, আমরা রোধাঙ্ক জেনেছি, ঠিক পরের ক্লাসে ছোট্ট করে আমরা দেখে নেব পরিবাহিতা আর পরিবাহিতাঙ্ক কি, পরিবাহিতাঙ্ক কি, রোধাঙ্কের মতোই পরিবাহিতাঙ্ক কি, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আবার দেখা হচ্ছে কবে, বৃহস্পতিবার, নেক্সট দেখা হবে আবার রবিবার সকাল 7:30, আমরা দেখবো পরিবাহিতা আর পরিবাহিতাঙ্ক কি। চলো দেখা হবে পরবর্তী ক্লাসে, সুস্থ থাকো, ভালো থাকো।